দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা বরাক উপত্যকার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে একটা আন্দোলন জোরদার হয়েছে এই উপত্যকায়। সেটা হলো বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের যে আন্দোলন। এই আন্দোলন কেন প্রয়োজন, এই বেঞ্চ কেন প্রয়োজন, কেনই বা এই একটা আন্দোলনের প্রয়োজন পড়ছে বেঞ্চ স্থাপন করতে গিয়ে, এর যৌক্তিকতা কী, এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমি আমার এই শোতে আমন্ত্রণ জানিয়েছি শিলচর শহরের বিশিষ্ট দুই আইনজীবীকে। একজন হলেন তুহিনা শর্মা, তিনি শিলচর বার সংস্থার গতকালকে যে নির্বাচন হয়েছে সেটাতে তিনি উপসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের তিনি আইনজীবী এবং শুধু আইনজীবী নন, তিনি একজন সমাজকর্মীও। আর আছেন ধর্মানন্দ দেব, তাকে আপনারা ভালো করেছিলেন, আমাদের শোতে আগেও এসেছেন। ধর্মানন্দ দেবও একজন আইনজীবী শিলচর বার সংস্থার। একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে তাকে আমরা জড়িয়ে থাকতে আমরা দেখেছি এবং তারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং সঙ্গে আরও আছেন, ধ্রুব কুমার সাহা আছেন, আরও অনেক আছেন এই আন্দোলনে। তো আজকে আমরা প্রথমে আমি ধর্মানন্দ দেবের কাছে যাব। আচ্ছা, আপনাদের এই হাইকোর্টের বেঞ্চটা আপনারা কেন আনতে চাইছেন? কারণ এটা একটা হাইকোর্টের বেঞ্চ আনায় শিলচরের কী লাভ হবে, সাধারণ মানুষের কী লাভ হবে? দেখুন, হাইকোর্টের বেঞ্চের যে দাবি সেটা আজকের নয়, দীর্ঘ দিনের পুরনো দাবি। সেটা শুধু যে শিলচর বা কাছাড় জেলার নয়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও, এই 4টি জেলার প্রতিটি জনগণের দাবি। এবং এটি যদি স্থাপন হয় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকার যে কোনো উপযুক্ত স্থানে, সেক্ষেত্রে আইনজীবী থেকেও সাধারণ মানুষের লাভ বেশি হবে বলে আমরা মনে করি। তার জন্যই আমরা এই আন্দোলনকে জোরদার করেছি এবং আমরা মনে করি যে এই লাভটা সাধারণ মানুষের দুয়ারে গিয়ে পৌঁছবে। যদি আপনারা দেখবেন যে গুয়াহাটি হাইকোর্ট যদি আমরা স্থাপনের ইতিহাস দেখি, বা দেশ স্বাধীনতার হওয়ার আগে যদি আমরা দেখি যে উচ্চ বিচার পাওয়ার জন্য আমাদের বরাক উপত্যকা তথা আসাম বা উত্তর পূর্বাঞ্চলের মানুষকে সুদূর হুগলি নদীর তীরে যেতে হতো। তারপর কি হলো, স্বাধীনতা লাভ হলো, দেশ স্বাধীনতার পর মানুষ, বরাক উপত্যকার বিশেষ করে মানুষ বা ডিমা হাসাওর মানুষ, সবাইকে যেতে হতো শিলংয়ে উচ্চ বিচার ব্যবস্থা পাওয়ার জন্য। তারপর গৌহাটি। এই যে স্বাধীনতার 78 বছর চলে গেল, কিন্তু বরাক উপত্যকা বা ডিমা হাসাও জেলার মানুষের সেই দুর্ভোগ কিন্তু কমেনি। মানুষের সুবিধার জন্য বা আসামের মানুষ বা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সুবিধার জন্য গুয়াহাটি হাইকোর্ট স্থাপন হয়েছে, ভালো কথা। কিন্তু সেটার একটা বেঞ্চ আমরা দাবি করছি, যাতে সেই বেঞ্চটি বরাক উপত্যকায় স্থাপন হয়। তখন মানুষের কাছে সহজভাবে আইনের প্রবেশাধিকার লাভ হবে। মানুষ সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, শুধু আইনের নয়, বিভিন্ন ক্ষেত্রে বেনিফিট হবে, ইকোনমিক গ্রোথ হবে। কারণ আপনি একটা সাধারণ উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে বলছি যে দেখুন, যদি ডিমা হাসাও থেকে মানুষ আসে বরাক উপত্যকায় বিচার পাওয়ার জন্য, সেখানে যদি বিচার হাইকোর্টের বেঞ্চ হয়, তবে স্বাভাবিকভাবে অর্থনৈতিক উন্নতি হবে, মানুষের সৌহার্দ্যতা বাড়বে। আমাদের মধ্যে যে 4টি জেলার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আরও বৃদ্ধি হবে এবং সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। হ্যাঁ, যারা চাকরি প্রার্থী যুবক যুবতীরা রয়েছেন তারা চাকরির সুযোগ পাবেন। যারা লিগ্যাল এডুকেশন নিয়ে রিসার্চ করেন বা প্র্যাকটিক্যাল কোর্স করেন, তাদের জন্য সুবিধা হবে হাইকোর্টের একটা বেঞ্চ এখানে যদি স্থাপন হয়। তাই আমি মনে করি যে আইনজীবী থেকেও সাধারণ মানুষের 99% বেশি বেনিফিট হবে। দর্শকরা, তিনি বলতে চাইছেন যে একটা বরাক উপত্যকার মানুষের উপকার হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমার কাছে আসছে যে এই যে হাইকোর্টগুলো তৈরি করা হয় রাজ্য ভিত্তিক, তো এমন কি কোনো রাজ্য আছে যে রাজ্যের ভেতরেই হাইকোর্টের বেঞ্চ আছে, এরকম কোনো রাজ্য আছে? দেখুন, আপনার যে প্রশ্নটি, আমি প্রথমেই বলে রাখি যে আমাদের যে দাবি গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ বরাক উপত্যকায় স্থাপন করতে হবে, সেটা সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত, সাংবিধানিক সম্মত এবং যুক্তিসঙ্গত। তার পিছনে কারণ কি দেখেন, আপনি যেটা বলছেন যে প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে, কিন্তু একটি হাইকোর্টের আন্ডারে আবার বেঞ্চ থাকবে কি করে বা কেমন করে? অন্য রাজ্যে আছে, পশ্চিমবঙ্গে রয়েছে, মহারাষ্ট্রের রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে। আইনসঙ্গত, কারণ সংবিধানে প্রথমে যদিও উল্লেখ ছিল না, কিন্তু তারপরে যখন আইন প্রণয়ন হয়েছে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 বা নর্থ ইস্ট এরিয়াজ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 সেকশন 31-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে একটি হাইকোর্টের আন্ডারে বেঞ্চ স্থাপন করা যায়। আপনি শুনলে অবাক হবেন যে 1971 সালে সেই আইনে ধারা দিয়েছিল। আমাদের জেলা বার সংস্থা শিলচর 1972 সালে একটি প্রস্তাব নিয়েছিল যে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন করতে হবে।
তাই আমি মনে করি যে আমাদের দাবি যে কত পুরনো সেটা এই কথা থেকে প্রমাণিত যে 1972 সালে 1971 সালে আইন হয়েছে, মাত্র 1 বছরের ভিতরে আমাদের জেলা বার সংস্থা রিজলিউশন নিয়েছে যে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন করতে হবে বরাক উপত্যকার যেগুলো উপযুক্ত স্থান। এখন অনেকে বলবেন যে হয়তো এই প্রস্তাবটা আমরা বানিয়ে নিয়েছি, সেটা আমাদের বার সংস্থার বানানোর কথা নয়। আমি যেটা বলছি যে হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্টে 2018 সালে একটা গুয়াহাটি হাইকোর্টে হেরিটেজ অ্যান্ড হিস্ট্রি নামে একটা বই প্রকাশ করেছিল, এবং সেই বইয়ের পেজ নাম্বার 165 লেখা ছিল যে 1972 সালের এক্সাক্ট তারিখটা আমার মনে নেই, 1972 সালে বার সংস্থা একটা দাবি সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছে। অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের বই থেকে প্রমাণ হয় যে আমাদের দাবি 1972 সাল থেকে ছিল, এবং তারপর লাগাতার চলছে 1972, 1987 সালে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্ন সচেতনতা সভায় গিয়ে আমরা বলে থাকি যে 1987 সালে স্বর্গীয় গোপেন্দ্রনারায়ণ ঘোষ, যিনি আমাদের বার সংস্থার সম্পাদক ছিলেন, এই সময় 1987 সালে যখন গুয়াহাটি হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি শিলচর সার্কিট অফিসে এসেছিলেন, তখন তিনি নিঃস্বাক্ষরিত একটি স্মারকপত্র তুলে দিয়েছিলেন সেই চিফ জাস্টিসের কাছে। তাই আমাদের দাবি অনেক পুরনো। 1990 সালেও রাজ্যসভা লোকসভার প্রসিডিং থেকে প্রমাণ হয় যে একমাত্র দাবি আসামের সেই সময়ে ছিল বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপন। তার মানে দর্শকরা বুঝতে পারছেন, ধর্মানন্দ যেটা বলতে চাইছেন যে দাবিটা অনেক পুরনো। এবার আমি আসছি একটু তুহিনা শর্মার কাছে। আচ্ছা, আপনি তো বার সংস্থার সহসভাপতি নির্বাচিত হয়েছেন, অনেক ধন্যবাদ, আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। তো আপনারা বার সংস্থার পক্ষ থেকে এই আন্দোলনটাকে কতটুকু সমর্থন করছেন, বা আপনার সক্রিয়ভাবে, না শুধুমাত্র মৌখিক সাপোর্ট, নাকি সক্রিয়ভাবে সমর্থন করছেন? আপনার প্রশ্নের উত্তর কিন্তু ধর্মানন্দ বাবু দিয়ে দিয়েছেন। 1972 থেকে শুরু হয়েছে বার সংস্থার আন্দোলন। বার সংস্থা থেকে যেটা গেছিল, প্রথম ডিমান্ড যেটা গেছিল সেই 1972, সেই চিঠিটা এখনো পাওয়া গেছে। তাহলে বুঝে শুধু আমি বলবো না যে এটা কাছাড় ডিস্ট্রিক্টের বার অ্যাসোসিয়েশন, আমাদের যে 3টা ডিস্ট্রিক্টের 5টা অ্যাসোসিয়েশন আছে না, মানে এখন বলছি বর্তমান, তখন থেকে 72 টু আপনি আসেন 2026, এই ব্যাপারে প্রত্যেকবার একমত যে আমাদের এখানে একটা বেঞ্চ চাই। আর সেই ব্যাপারে দেখেন, যদি আজকে 1972 থেকে কোনো আন্দোলন শুরু হয়েছে, তো আমার মনে হয় এখন মানে এটার সময় হয়ে গেছে পাওয়ার। 1972 আর 2026 আরেকটা জিনিস, মানে ধর্মানন্দ সব বলেছেন, আরেকটা জিনিসের ব্যাপার দেখেন, সবচেয়ে বড় অসুবিধা যেটা আমাদের এখান থেকে, সবাই জানি বরাক উপত্যকায় আমরা যারা থাকি, দূরত্বটা। আজকে এখান থেকে একটা শুধু মামলা করার জন্য আমাদেরকে আসা যাওয়া মিলে 700 কিলোমিটার করতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। শুধু 700 কিলোমিটারের খরচ নয়, যে যাবে কেস করতে সে একটা হোটেলে থাকতে হবে, হোটেলের খরচ দিতে হবে, অ্যাডভোকেটের খরচ দিতে হবে, এই সমস্ত। আরেকটা জিনিস এখানে আমি না বলে পারছি না, টোটাল যে আমাদের হাইকোর্টে যে কেস পেন্ডিং আছে তার মধ্যে দেখা গেছে 4373, আমি যদি ভুল না বলে থাকি। কত পার্সেন্ট? অলমোস্ট 40%। বরাকের, শুধু বরাকের। ভাবেন তো, একটা হাইকোর্ট চলছে যেখানে 40% কেস বরাক উপত্যকা। দর্শকরা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন তুহিনা শর্মা, যে গুয়াহাটি হাইকোর্টের যে মামলাগুলো চলছে এর মধ্যে 40% মামলাই বরাক উপত্যকা। আমাদের আপনাদের তথ্য আছে তো? তথ্য যেটা উনি যেটা বলেছেন সঠিক। আরো একটু অ্যাড করছি আমি, যে দেখুন পপুলেশন প্রেশার 48 লাখ প্রায় অলমোস্ট। আমরা যদি ডিমাহাসাওকে সঙ্গে নিয়ে আমরা 4টি জেলার পপুলেশন ধরি, 48 লাখ পপুলেশন রয়েছে আজকের দিনে। কিন্তু আপনি দেখেন উত্তর পূর্বাঞ্চলে যে যতটি বেঞ্চ রয়েছে, কুইমা বেঞ্চ রয়েছে, আইজল বেঞ্চ রয়েছে, এমনকি পূর্ণাঙ্গ হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট রয়েছে, মেঘালয় হাইকোর্ট রয়েছে, সেখানের যে জনসংখ্যা তার থেকে অনেক গুণ বেশি আমাদের বরাক উপত্যকা এবং ডিমাহাসাওর জনসংখ্যা। তাহলে কেন আমরা পাবো না একটি বেঞ্চ? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কেস পেন্ডিং এর কথা উনি যেটা বললেন, সেক্ষেত্রে দেখবেন ত্রিপুরা একটা পূর্ণাঙ্গ হাইকোর্ট রয়েছে, সেখান থেকে 3 গুণ মামলা বেশি আমাদের বরাক উপত্যকা থেকে। মেঘালয় হাইকোর্ট একটা পূর্ণাঙ্গ হাইকোর্ট রয়েছে, সেখান থেকেও প্রায় 2 গুণ 3 গুণ মামলা বেশি আমাদের দেখুন ডিস্টেন্স 350 to 400 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে বরাক উপত্যকার এবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আমরা হিসাব ধরি, তাহলে 350 to 400 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। কিন্তু মেঘালয় হাইকোর্ট থেকে গুয়াহাটি হাইকোর্টের দূরত্ব 97 এবং স্মুথ রোড কন্ডিশনস, কিন্তু ওদের একটা পূর্ণাঙ্গ হাইকোর্ট রয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাবো না? আমাদেরকে কেন বঞ্চিত করে রাখা হবে? আমরা যেসব ক্যাটাগরি বা কোয়ালিটির দরকার রয়েছে, কোয়ালিফিকেশন যোগ্যতার দরকার রয়েছে একটা হাইকোর্টের বেঞ্চ হতে হলে, আইন যেটা নির্ধারিত করে দিয়েছে সেই সব সম্পূর্ণ আমরা পরিপূর্ণ করে ফেলেছি, এবং সরকার সেক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। কারণ আপনি জেনে খুশি হবেন যে আমরা যে মেমোরেন্ডাম জানুয়ারি মাসে দিয়েছিলাম রাজ্যপালকে উদ্দেশ্যে, ওই মাননীয় রাজ্যপাল ওটা আসাম সরকারের কাছে পাঠিয়েছিলেন।
তারপর আসাম সরকারের মুখ্য সচিব সেটাকে গুয়াহাটি হাইকোর্টের কাছে পাঠিয়েছেন এবং গুয়াহাটি হাইকোর্টের কাছে আমরা ওনার সাথে সশরীরে দেখা করে আমরা নথিপত্র তুলে দেওয়ার জন্য আবেদন করেছিলাম, সেটাও আমাদেরকে অ্যালাউ করা হয়েছে। আগামী 16 জুলাই আমরা গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে 10 থেকে 12 জনের একটা টিম দিয়ে দেখা করব। আশা করি আমরা এবার যাতে সবুজ সংকেত পাবো। আচ্ছা, আপনাকে আবার প্রশ্নটা করছি যে হাইকোর্টের যে আন্দোলনটা আপনারা শুরু করেছেন, এটা আপনারা কিভাবে করছেন? আপনারা কি এটা কি মানুষের কাছে যাচ্ছেন না শুধুমাত্র সচেতনতা সভা করছেন, নাকি ডেলিগেশন টিম যাবে? একটা তুমি বললেন যে আপনারা যাবেন। আমি এটা এই ব্যাপারে আরেকটু মানে ক্লিয়ার একটা পিকচার আমি দিয়ে দিচ্ছি। 1972 থেকে যদি দেখেন ওই সময়টায় বা মানে এর পরবর্তী যত আন্দোলন হয়েছে সবসময় উকিলরা এই আন্দোলনে ছিলেন। অনেকবার আমাদের এটা নিয়ে আপনারা দেখবেন ধর্ণা হয়েছে, আমরা অনেকবার পোস্টারিং করেছি, আমরা অনেক পাঠিয়েছি, মেমোরেন্ডাম পাঠিয়ে। এইবারের আন্দোলনটা একটু অন্যরকম। এইখানে সিভিল সোসাইটির মানুষ মানে জনসাধারণ আমাদের সঙ্গে, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। শুধু উকিলদের জন্য আমাদের এই আন্দোলন নয়, কিন্তু এটা জনসাধারণ সঙ্গে এবং প্রত্যেকটা জায়গা থেকে। আর এনজিও এখন দেখলাম এখন পর্যন্ত বোধহয় মোর দ্যান 100 এনজিওস মেমোরেন্ডাম পাঠিয়ে দিয়েছে। তো এটা একটা মানে অত্যন্ত মানে আপনারা আন্দোলনটা অনেকটা সেই যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের মতো একটা আন্দোলন বা ব্রডগেজ যেরকম হয়েছিল সংগঠিত করতে চাই। হ্যাঁ, ওইটাই করতে। আরেকটা জিনিস দেখেন, এটা খুব মানে ইম্পর্টেন্ট, আমাদের বরাক উপত্যকার যে ভাষা, অফিসিয়াল ভাষা বাংলা। আজকে যদি এখানে হাইকোর্ট আসে, আজকে যারা সাধারণ যারা লিটিগেন্ট পাবলিক আমরা জানি সবসময় শিক্ষিত থাকে না, আর আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা। আজকে হাইকোর্ট বাংলায় কাজ হবে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে অনেক সময় ভাষাগত সমস্যার জন্য অনেক গুয়াহাটি যায় না, অনেক সময় পারে না, টাকা পয়সা দিয়ে পারে না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, মানে অনেকগুলো ব্যারিয়ার আছে গুয়াহাটি। সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এটা মানে একটা আপনার দেখেন, এটা শুধু আমাদের আন্দোলন নয়, আপনারাও আমাদের সঙ্গে থাকতে হবে, আপনারা থাকতে হবে। এটা আপনাদের বলতে হবে যে আমরা চাই এখন, মানে এটা হাই টাইম হয়ে গেছে। নাও ইট ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট আমাদের এখন যেন এটা দেওয়া হয়। আচ্ছা, আমি ধর্মানন্দকে বলবো যে আপনারা আন্দোলন কি করেছেন এবং আগামীতে আপনাদের কি পরিকল্পনা, সেটা একটু আমাদের দর্শকদের সামনে খুলে বললে মানুষ জানতে পারবেন যে হাইকোর্ট আন্দোলন কতটুকু এগুচ্ছে। দেখুন, আমি আগেই বলেছি যে আমরা মেমোরেন্ডাম যেভাবে দিয়েছিলাম বা আমাদেরকে আমরা গিয়ে দেখা করার সুযোগটা পেয়েছি, আগামী 16 জুলাই দেখা করব। এটা হচ্ছে স্ট্যাটাস অফ আওয়ার ডিমান্ড বলতে পারে, যে বর্তমান কী পর্যায়ে আমাদের দাবিটি রয়েছে। আর দাবি বাস্তবে রূপায়িত করার জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা ইতিমধ্যে সিগনেচার ক্যাম্পেইন স্টার্ট করেছি। আমরা যেদিন দেখা করব সেদিন আমরা প্রায় আমাদের যে টার্গেট নিয়েছি 15,000-এরও অধিক সিগনেচার নিয়ে আমরা একটা স্মারকপত্র ওই দিন দাখিল করব এবং ওই দিন আমরা একটা ভিশন ডকুমেন্ট দেবো, কালার্ড ভিশন ডকুমেন্ট, পিকচার বেসড ভিশন ডকুমেন্ট দেবো। সেখানেও বিভিন্ন তথ্য, বিভিন্ন আমাদের দাবির সপক্ষে যুক্তি থাকবে, সেটা আমরা তুলে ধরবো মাননীয় মুখ্য বিচারপতির কাছে। এইভাবে আমাদের প্ল্যান চলছে। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখি, যেটা আমাদের যারা দর্শকরা রয়েছেন বা শ্রোতারা রয়েছেন তারা জানা দরকার, যে দেখুন, হয়তো অনেকেই স্থান নিয়ে দাবি বা পত্রপত্রিকা আমরা যেটা দেখছি সেটার ব্যাপারে অল্প আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, যে প্রথমে বীজ বপন করতে হয়, তারপরে গাছ লাগাতে হয়, তারপরে ফলের আশা করতে হয়। এটা নিয়ে যদি ঝামেলা পাকানোর চেষ্টা করা হয় সেটা থেকে আপনারা যেন বরাকবাসী সচেতন থাকেন। কেন বীজ বপন করতে হয়, তারপরে গাছ লাগাতে হয়, তারপরে ফলের আশা করতে হয়। তাই আমরা প্রথমে সাংবিধানিক ও প্রশাসনিক যেগুলা প্রক্রিয়া রয়েছে সেটা সম্পূর্ণ করে আমরা দাবিটির প্রতি ঐক্যবদ্ধভাবে জনমত গঠন করতে তুলতে হবে। স্থান পরে নির্ধারণ হবে। আমি প্রক্রিয়া সম্বন্ধে অল্প রাম জন্মানোর পর রামায়ণ রচনা হবে। হ্যাঁ, আর প্রক্রিয়া সম্বন্ধে আমি বলিনি যাতে আমাদের বরাকবাসীর সবার সুবিধা হবে। যে দেখুন, প্রথমে রাজ্য সরকারকে একটা পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে হয় কেন্দ্রের কাছে, যে আমরা আমি বলছি এটাই রাজ্য সরকার পাঠাতে হয় পূর্ণাঙ্গ একটা প্রস্তাব, কমপ্লিট প্রপোজাল পাঠাতে হয়। এবং সেই প্রস্তাব পাঠানোর জন্য রাজ্য সরকার কাছে পাঠাবে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠাবে। কিন্তু পাঠানোর আগে এই যে প্রস্তাবের মধ্যে কি থাকতে হবে এটাও আইন বলে দিয়েছে। প্রস্তাবের মধ্যে মাননীয় রাজ্যপালের মতামত থাকতে হবে, মাননীয় মুখ্য বিচারপতির মতামত থাকতে হবে। তারপরে সেটা একটা পূর্ণাঙ্গ প্রস্তাব হিসেবে কেন্দ্র সরকারের কাছে পাঠাবে। কেন্দ্র সরকার সেটাকে স্ক্রুটিনি করে ভেরিফাই করে ওটা রাষ্ট্রপতির দরবারে পাঠাবে ফর গেজেট নোটিফিকেশন। এই গেজেট নোটিফিকেশন হওয়া পর্যন্ত আমরা বলছি যে গাছ লাগানো হলো না, এটি গেজেট নোটিফিকেশন একটা অর্ডার পাস হবে রাষ্ট্রপতি, সেই অর্ডারটাই বিল।
আচ্ছা সেটা একটা অর্ডার দিতে পারেন, রাষ্ট্রপতি আইন বলছে বা সংবিধান বলছে রাষ্ট্রপতি অর্ডার পাস করতে পারেন, যেরকম জলপাইগুড়িতে হয়েছে, হ্যাঁ, বা বিভিন্ন রাজ্য হয়েছে, এইরকমই হয়েছে। রাষ্ট্রপতির একটা অর্ডার হবে এবং সেটা গেজেট নোটিফিকেশন হবে। যখনই গেজেট নোটিফিকেশন হবে তখনই বুঝবেন যে গাছ লাগানো হয়ে গেছে, তারপর ফলের আশা করতে পারেন। কিন্তু আগে ফলের আশা করে যদি আপনি আন্দোলনে নামেন বা দাবি আদায়ে নামেন, কখনোই পূর্ণ হবে না। তো আর প্রথমে আমরা চাই, আপনার স্টেজ বেরিয়েছে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে বললাম যে আপনাকে রাজ্যপাল আমাদেরকে আমাদের মেমোরেন্ডামটা পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে। আচ্ছা। মুখ্য সচিব ইতিমধ্যে মতামতের জন্য মুখ্য বিচারপতির কাছে পাঠিয়েছেন। আমরা যদি মুখ্য বিচারপতির মতামত পেয়ে যাই তাহলে বলবেন যে আইনি প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়, এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া থাকবে। ইনফ্রাস্ট্রাকচারটা তো গভর্নমেন্টই দেবে, আর ল্যান্ড যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা রাজ্য সরকার পরে নির্ধারণ করবে। যখন রাষ্ট্রপতির গেজেট নোটিফিকেশন জারি হয়ে যাবে তারপরেই আমাদের কোথায় স্থাপন হবে সেটা নিয়ে আলোচনা করা যাবে। প্রথমে আমরা দাবির প্রতি ঐক্যবদ্ধ হতে হবে। দাবি যদি আদায়ের উদ্দেশ্য মহৎ থাকে তাহলে দাবির প্রতি আমরা একনিষ্ঠ হতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তারপরে আমরা জায়গা নির্ধারণ করব। দর্শকরা, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনারা দেখছেন যে হাইকোর্টের যদি বেঞ্চটা আমাদের বরাক উপত্যকা বা দক্ষিণ আসামে হয়ে যায় তাহলে মানুষের অনেক সুবিধা হবে, সাধারণ মানুষ অনেক খরচ থেকে বা অনেক ধরনের হয়রানি থেকে রক্ষা পাবেন। এটা একটা সুন্দর, এই আন্দোলনটাকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, আপনারা একটু ভালো লাগলো। আচ্ছা, এখন আমার যে প্রশ্নটা আসছে আপনাদের কাছে, যে আপনারা যে জনগণের কাছে যাচ্ছেন, এটা তো আপনার কথায় বুঝলাম এটা তো একটা এই দাবিটা যে গণদাবি তো আছেই, তো আপনারা কেন এখন অত সচেতনতা করছেন, মানুষের কাছে যাচ্ছেন কিসের জন্য? আপনারা তো সরাসরি যেতেই পারেন আপনি মুখ্যমন্ত্রীর যেভাবে কাছে। বলছেন গণদাবি হয়েছে, সেটাও কিন্তু গণদাবি প্রতিষ্ঠার পিছনে আমাদের অবদান রয়েছে। কারণ দীর্ঘ আমরা 6 মাস থেকে এটার পিছনে লেগে আছি, সচেতনতা সবার মাধ্যমে করছি, আপনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। কারণ আমরা চাই, আপনার গণদাবিতে আনতে পেরেছেন, এটা সত্য কথা। আমরা বলতে পারি যে আজকের দিনে বলতে পারি যে আমরা এটাকে একটা গণদাবি হিসাবে প্রতিষ্ঠিত করা করতে এটলিস্ট আমরা করতে পেরেছি। আর আগে যে 1972 সাল থেকে এতদিন কেন হলো না, এটাও তো বুঝতে হবে কেন হলো না। এটাকে গণদাবি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা। এটা মানে লিমিটেড রয়েছে, অনেকেই ভাবে এটা উকিলদের মধ্যে রয়েছে, সাধারণ মানুষের ধারণা ছিল যে সেটা আইনজীবীদের স্বার্থে, কিন্তু আপনি জানলে খুশি হবেন যে যত দূর আইনজীবীদের তত রোজগার বেশি হবে, যত কাছে আসবে। কারণ আপনার একটা মামলা হলে তখন আপনি বলবেন ধর্মানন্দ বাবু একটু কম রাখেন, আমি চুকলজ্জা রাখতে কম বাধ্য। অনেকে বলেন, আপনাকে আমি দু একটা আরো এডিশন করে দিচ্ছি, অনেকে বলবেন যে ইদানিং একটা ট্রেন্ড আরম্ভ হয়েছে যে বলেন যে ভার্চুয়াল কোর্ট হয়, ই কোর্ট বা হাইব্রিড মোডে হিয়ারিং হয়ে যায়, তাহলে কেন একটা বেঞ্চের দরকার? দেখুন, একজন আইনজীবী নিয়োগ করতে হবে আপনাকে, সেটা তো আর ভার্চুয়ালি হবে না। সেটার জন্য আপনাকে গুয়াহাটি যেতে হবে, প্লাটন বাজার হোটেলে থাকতে হবে, হোটেলে খরচ দিতে হবে, খাওয়া দাওয়ার খরচ আপনাকে বিয়ার করতে হবে, যাতায়াতের খরচ বিয়ার করতে হবে। কতটা টাকা আপনার ব্যয় হয় সেটা একবার চিন্তা করে। সেটা উকিল পায় না, কিন্তু সেটা এইসব থেকে উকিল পায়। লিটিগেন্ট পাবলিকেরই যাচ্ছে। তারপরে দেখুন, ওই যে উনি বললেন যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের বরাক উপত্যকায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, আপনি জানেন, কিন্তু যেখানে প্রিন্সিপাল সিট রয়েছে সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসামিস। সাধারণ মানুষের অসুবিধা হয়ে যায় কনভারসেশনের সময়, তার জন্য হয়তো অনেক সময় মামলা লোকসান হয়ে যায় সাধারণ মানুষের। আরো শুনে অবাক হবেন আপনি, আসাম হাইকোর্ট যখন 1948 সালে প্রতিষ্ঠিত হয়, প্রথম যে মামলার রায় হয়েছিল সেই রায়টিও ছিল আমাদের বরাক উপত্যকার মানুষের, বাদী বিবাদী বরাক উপত্যকার কাটিগড়া থানার অন্তর্গত মানুষের। সেদিন থেকে গুয়াহাটি হাইকোর্টের অবদান রয়েছে বরাক উপত্যকার মানুষের, কিন্তু আজও বরাক উপত্যকার মানুষ গুয়াহাটি হাইকোর্টের একটি পৃথক বেঞ্চ পায়নি। বঞ্চিত। কাছাড় জেলার চতুর্থ যিনি ডিস্ট্রিক্ট কাছাড় জেলার যে প্রথম ডিস্ট্রিক্ট জাজ ছিলেন উনি গুয়াহাটি হাইকোর্টের চতুর্থ চিফ জাস্টিস হয়েছে। তাই আমাদের অবদান অনেক ক্ষেত্রে রয়েছে। দীর্ঘদিন থেকে আপনারা দেখবেন বিভিন্ন সেক্টরে আপনার ডিসেন্ট্রালাইজ আজকাল হচ্ছে। আমাদের কাছাড় জুডিশিয়ারি ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, লক্ষ্মীপুরে একটা সাব ডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হয়েছে। সেক্ষেত্রে কিন্তু শিলচরের আইনজীবীরা কোনো বাধা দেননি, বড় আত্মার পরিচয় দিয়েছিলেন। এখনো আসেনি, আমি বলছি কেউ দেবে না। আমরা যেরকম বড় আত্মার পরিচয় দিয়েছি সেরকম অন্যরাও বড় আত্মার পরিচয় দেবে, আমরা আশা করি। কারণ সেটা আইনজীবীদের স্বার্থে নয়, সেটা সাধারণ মানুষের স্বার্থে। আইনজীবীরা সাধারণ মানুষের বাইরে নন, সাধারণ মানুষ নিয়েই আইনজীবীরা। আসাম বার কাউন্সিলের মতামতটা কি? এখনো এই মতামত আমরা পাইনি বা নেওয়ার চেষ্টাও করিনি। আসাম বার কাউন্সিলের মতামত আপনারা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তীতে আপনার চিফ জাস্টিসের কাছে কবে যাচ্ছেন? 16 জুলাই। 16 জুলাই যাচ্ছেন। আপনারা কতজন যাবেন? আপনারা কারা কারা যাবেন? আমাদেরকে এলাও করা হয়েছে 10-12 জন, তো অনেকজনই যেতে পারে। হ্যাঁ, কিন্তু 10-12 জন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে চেম্বারে দেখা করতে পারবে, যেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট। 3 ডিস্ট্রিক্টে প্লাডিমাসাও নিয়ে টোটাল 4টাই হয়ে গেল। দর্শকরা, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো
যে যে প্রশ্নটা সবসময় আসছে যে বরাক উপত্যকার যে সবকিছু হওয়ার পরও হয় না, একটা একটা পরিস্থিতি চলছে গত কয়েক বছর থেকে আমরা দেখছি, তো আদৌ কি হবে কি হবে, ভাবছেন? কেন হবে না? কারণ আমি যে বললাম বিকেন্দ্রীকরণের কথা, কাঁচা জুডিশিয়ারিকে যেরকম আইএসডিজিএম কোড করা হয়েছে, আপনি জানেন সচিবালয়কে ডিসেন্ট্রালাইজ করে একটা বরাকলিতে এক্সটেন্ডেড বিল্ডিং হয়েছে। হ্যাঁ, কাঁচা ডিস্ট্রিক্টকে ডিসেন্ট্রালাইজ করে দুইটা কোর ডিস্ট্রিক্ট তৈরি করা হয়েছে, লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্ট, দোলাই কোর ডিস্ট্রিক্ট, শ্রীভূমি ডিস্ট্রিক্টকে ডিসেন্ট্রালাইজ করে রামকৃষ্ণনগর কোর ডিস্ট্রিক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে কেন প্রিন্সিপাল সিট হবে না? যদি কলকাতা হাইকোর্টের আন্ডারে দুটো সার্কিট বেঞ্চ হতে পারে, একটা জলপাইগুড়িতে, একটা পোর্ট ব্লেয়ারে, ভারতবর্ষের প্রথম যে সার্কিট বেঞ্চ বলেন পোর্ট ব্লেয়ার, 1950 সাল থেকে এখনো চলছে। আর সেখানে মামলার সংখ্যা শুনলে আপনি অবাক হবেন, আজকের দিনে মাত্র 572 মামলা রয়েছে আজকের দিনে। আর আমাদের বরাকপুরে 4378 মামলা রয়েছে গুয়াহাটি হাইকোর্টে, কিন্তু 572 নিয়ে একটা বেঞ্চ চলছে। তাও বোধহয় এই সংখ্যাটা মার্চ অবধি, মার্চ 10 মার্চ আরো আমাদের যে সংখ্যা সেটা হচ্ছে 10 মার্চ। হ্যাঁ, এখন তো আরো দিন দিন বাড়ছে। অনেক অজানা তথ্য আমরা জানছি। হ্যাঁ। বরাকের 4000-এর উপরে মামলা চলছে গুয়াহাটি হাইকোর্টে, এবং এটা গুয়াহাটির পুরো মামলা 40%, যেটা আপনারা আগে বললেন। আচ্ছা, তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে বরাক উপত্যকায় হাইকোর্টে একটা বেঞ্চ স্থাপন কতটুকু প্রয়োজন। আচ্ছা, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা কথা বলেছেন বা দেখা করেছেন? আমাদের সরাসরি এখনো কথা হয়নি, তবে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত রয়েছে বলা যায়। কারণ ম্যানিফেস্টো তো ছিল। ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো যেটা ছিল, হ্যাঁ। শুধু ভারতীয় জনতা পার্টি নয়, কংগ্রেসেরও 2021 সালে ম্যানিফেস্টোতে রয়েছে, তৃণমূল কংগ্রেসের 2026 সালে ম্যানিফেস্টোতে রয়েছে, এবং আমাদের বরাক উপত্যকার যিনি প্রভাবশালী মন্ত্রী রয়েছেন কৌশিক রায় মহাশয়, এবং উনি আমাদের বার সংস্থার সদস্য, উনি যখন জেলা বার সংস্থা এসেছেন উনি প্রকাশ্যে বলেছেন যে ওনার দল এবং ওনার সরকার পুরোপুরি সমর্থন জানায়। আর মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত রয়েছে বলতে পারি। তাহলে আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে বরাক উপত্যকায় হাইকোর্টের একটা আমরা বেঞ্চ দেখতে তো পাবো। 100% আশাবাদী। হ্যাঁ, শুধু আমরা আপনার মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে প্রথমে আমরা নৈতিক দাবি প্রতি সমর্থন জানাতে হবে, যে মানে প্রথমে স্থাপন করতে হবে একটা কথা উঠেছে যে মানে কোন জায়গায় হবে। জায়গায়। তো আগে 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 বীজ বপন হাইকোর্টে এসে যাক, তারপর আসাম বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন হয় তখন কোন জায়গায় বিশ্ববিদ্যালয় হবে সেটাকে চিন্তা করেন। বিশ্ববিদ্যালয় আগে লাগবে, সেই থেকে শিক্ষা আগে নিয়ে আসুন, তারপর তো আমরা ঠিক গ্যাজেট নোটিফিকেশন হয়ে এটা যাবে। দর্শকদের কাছে অনুরোধ, এবং আপনারা যারা কমিটিও তো হবে, এটা হ্যাঁ, তো অনেক কমিটি আছে, এটা তো একটা কমিটির ল্যান্ড মাধ্যমে অ্যাডভাইজারি কমিটি রয়েছে, সার্চ কমিটি রয়েছে, অনেক কিছু ডিসিশন রয়েছে। তো হবে না। আর এটা তো সরকারের কাজ না। আপনাদের কাজ হলো হাইকোর্টটা নিয়ে নিয়ে আসা। আসা। কোথায় করবে সরকার দেখবে। জানে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যে এটা ওই যে জলপাইগুড়িতে আপনার ফেব্রুয়ারি মাসে একটা বিল্ডিং ইনগুরেশন হয়েছে, সেখানে জায়গা কতটুকু প্রয়োজন হয়েছে জানেন? 40 একর জায়গার প্রয়োজন হয়েছে। তো অনেকে ভাবছেন যে আমরা শিলচরের আইনজীবীরা লড়াই করছি শিলচর শহরে হবে, শিলচর শহরে এতটুকু জায়গা নেই। শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে এত জায়গা সরকারের কাজল্যান্ড নেই। সরকার ডিসি অফিস, অন্যান্য ইম্পর্টেন্ট অফিসকে শিফট করছে বাইরে। তাই এটা নিয়ে কোনো গুজব ছড়াবেন না। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এক বাক্যে আমরা এই দাবির প্রতি সমর্থন জানাতে হবে। প্রথমে গ্যাজেট নোটিফিকেশন রাষ্ট্রপতি করতে জারি হতে হবে, তারপর জায়গা নিয়ে আলোচনা হবে। আবার সবাই সহযোগিতা এই ব্যাপারে চাই। মানে একটাই দাবি, গণ দাবি, যে আমাদের হাইকোর্ট বেঞ্চ চাই, আর দ্বিমত এখানে যেন না হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা দুজন আপনাদের মূল্যবান সময়, আপনারা দুজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, ব্যস্ত আইনজীবী শিলচর শহরে, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন, এবং আপনারা একটা গণ দাবির পক্ষে আন্দোলন করছেন। আমরা চাইব বরাকের জনগণ হিসাবে আপনাদের এই দাবি সফল হোক, মানুষ আপনাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ।